নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা মুখ্যত বর্তমান গোচর অবস্থা। প্রচুর প্রশ্ন এসছে বহু মানুষের, বর্তমান হঠাৎ করে কিছু পরিস্থিতির অবনতি হওয়াতে বহু মানুষ প্রশ্ন করেছেন আর কি। সেই নিয়ে একটা ছোট্ট ভিডিও করব, সার্বিক অবস্থাটা বোঝানোর একটা চেষ্টা করব, কিন্তু পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে কথা আমি বলবো না, অনেকবার বলেছি। সুতরাং সেটা নিয়ে দয়া করে একটু ইনসিস্ট করবেন না একটা সার্টেন টাইমের আগে। তো যাই হোক, আজকে আমি যখন ভিডিও করছি, আজকে একদম ভোরবেলা 22 তারিখ। তো এই মুহূর্তে চন্দ্র জাস্ট সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। তো আমি ধরে নিচ্ছি যে কেতুর নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এবং এই মুহূর্তে অশ্লেষা নক্ষত্রের একেবারে শেষ চরণে, শেষ ভাগে রয়েছে, 28 ডিগ্রির উপরে রয়েছে। এবং সার্বিক গ্রহ পজিশন আমি একটু বলে তারপরে আপনাদের আলোচনায় যাচ্ছি। বৃহস্পতি প্রায় 3 ডিগ্রির কাছাকাছি রয়েছে, সেটা কুম্ভ রাশিতে, এবং শনি তার দ্বাদশ ভাবে রয়েছে এবং সেটা মকর রাশিতে 18 ডিগ্রির ওপরে রয়েছে। এবং ঠিক তার দুঘর পরে, অর্থাৎ বৃহস্পতির দুঘর পরে মেষ রাশিতে একসাথে রবি রয়েছে, শুক্র রয়েছে এবং বুধ রয়েছে। বুধ প্রায় 11 ডিগ্রি, শুক্র প্রায় 14 ডিগ্রি প্লাস, এবং রবি প্রায় 7 ডিগ্রির কাছাকাছি রয়েছে, 7 ডিগ্রির থেকে একটু বেশি রয়েছে। তার পরের ঘরে রাহু রয়েছে 19 ডিগ্রির থেকে একটু বেশি, 19.5 ডিগ্রির মতো, এবং তার পরের ঘরে মঙ্গল রয়েছে 6 ডিগ্রির মতন, 3.5-4 ডিগ্রির মতন রয়েছে, 4 ডিগ্রির কাছাকাছি, এখনো নিজের নক্ষত্রে রয়েছে। তো এই হচ্ছে, এবং তার পরের ঘরে চন্দ্র রয়েছে জাস্ট অ্যাবাউট টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ সিংহ, অর্থাৎ লিও এবং ক্যান্সার। তো এই পরিস্থিতিতে বর্তমান আলোচনা আপনাদের সাথে করছি। দেখুন, আমি 3টে ফেজে আলোচনাটা বলবো। একটু রিক্যাপ করে বলি যে একদম নভেম্বরের যখন ট্রানজিট হচ্ছে জুপিটারের, এবং শনিও যখন আস্তে আস্তে তার ভেলোসিটি নিচ্ছে, 1 ডিগ্রি 12 মিনিটে শনি বকরি থেকে মার্গী হয়েছিল একদম সেপ্টেম্বরের শেষের দিকে 29 তারিখে, এবং শনি বৃহস্পতি ডাইরেক্ট হয়েছিল 13 তারিখ। আমি বলেছিলাম যে 13 তারিখের পরে যে মার্গী গতি শুরু হবে সেটা একদম গিয়ে শেষ হবে জুন মাসের মাঝামাঝি সময়, প্রায় 43-44 ডিগ্রি বৃহস্পতি ক্রস করার পরে। তো নর্মালি বৃহস্পতি যখন মার্গী গতিতে যায় তখন এই ভেলোসিটিটা তো অবশ্যই যায়। এক্ষেত্রে বৃহস্পতি পুরো একটা ঘরকে ক্রস করে কুম্ভ রাশিতে 8 ডিগ্রি 5 মিনিট পর্যন্ত চলে যাবে। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, আমরা যে নিজ ভঙ্গ রাজযোগের কথা বলেছিলাম, এখানে প্রথমে নিজ হবে, সেটা ভঙ্গ হবে। কেন ভঙ্গ হবে? কারণ সক্ষেত্রে শনি অবস্থান করবে, মঙ্গলও কিছুদিনের জন্য সেখানে অবস্থান করেছিল, তো সেটাও একটা নিজ ভঙ্গ রাজযোগের প্রকৃষ্ট কারণ। কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের আমি বলেছিলাম যে 16ই ফেব্রুয়ারির পর থেকে প্রায় মার্চ মাসের 3rd উইক পর্যন্ত বৃহস্পতি একদম নিজ ফল দেবে। অর্থাৎ বৃহস্পতি তার স্বাভাবিক যে ফল, তার যে মেটেরিয়াল যে ফল দান করা, পঞ্চম ভাবের কারক তো, মেটেরিয়াল যে ফল দান করা, সেই ফল দান করা, স্পিরিচুয়াল ফল যদিও সে কিছুটা দান করবে, প্রাইমারি স্পিরিচুয়াল ফল, কিন্তু মেটেরিয়াল ফল দান করাটা একেবারেই প্রায় বিরত থাকবে, দিতেই পারবে না, বা দিলেও সেটা খুব স্বল্প মাত্রায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তার আগে থেকেই বৃহস্পতি ফল দেওয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ তার মেটেরিয়াল ফলটা সে দেয়নি। অর্থাৎ যখন নিজ ভঙ্গ হয়েছে সেই অবস্থাতেও দেয়নি। আমি খুব কিনলি অবজার্ভ করে বলছি, যখন শনি বৃহস্পতি একসাথে ক্রস করেছে তখনও দেয়নি। আপনারা এখন ঘটনাটা পার হয়ে গেছে যেহেতু, প্রত্যেকে তাদের রেসপেক্টিভ দশা, অন্তর্দশা সবকিছু দিয়ে দেখবেন, শতকরা 2 থেকে 3 ভাগ মানুষ ব্যতি রেখে সংখ্যাগরিষ্ঠ মানুষকে কিন্তু ফল দেয়নি। দিলেও সেটা আপনার, আমি যদি একটা অর্থ দিয়ে বোঝাই, যে আপনার যদি 100 টাকা পাওয়ার মতন ক্ষমতা থাকতো, তাহলে আপনি হয়তো 10-15 টাকা পেয়েছেন, সেটাও হয়তো ফ্র্যাগমেন্টেড ফেজে। তো তার ফলে বৃহস্পতি তার ফল দিতে পারেনি। 26 তারিখ পর্যন্ত এই নেগেটিভিটিটা ছিল, 26শে মার্চ পর্যন্ত। তারপর থেকে আস্তে আস্তে গ্রহ পজিশন টার্ন নেওয়া শুরু করেছে। 7ই এপ্রিলের পর থেকে জুপিটার আস্তে আস্তে ফল দেওয়া শুরু করছে, এবং আজকে যখন আমি ভিডিও রেকর্ড করছি, আজকে 22 তারিখ, তো আজকে কিন্তু জুপিটার ফল দেওয়ার মতো জায়গায় চলে গেছে।
এখানে কতগুলো কিন্তু এবার প্রথম ফেজটা আলোচনা করে যে হঠাৎ করে প্যান্ডেমিকটা বেড়ে গেল, সেই নিয়ে মানুষ প্রশ্ন করেছিল। আমি প্রথমেই বলেছিলাম যে প্যান্ডেমিক কিন্তু কখনো আমি বলিনি এরপরে প্যান্ডেমিক আস্তে আস্তে, আমি বলেছিলাম ক্ষয়িষ্ণু হবে, কমে যাবে, কিন্তু কখনো বলিনি। এবং বহুবার আমার প্রিভিয়াস আলোচনা বহু মানুষ একটু প্রশ্ন করেছে আর কি মজা করে যে আপনি বলেছিলেন, আমি কখনো বলিনি। আমার ভিডিও আছে, আমি কোনো ভিডিও কোনোদিন ডিলিট করিনি, কারণ এই ভিডিওগুলো আমি কোনোদিন দেখি না, সুতরাং ডিলিট করার কোনো প্রশ্নই নেই। তো সেই হিসাবে আপনাদের আমি পরিষ্কার বলছি, আপনারা পূর্বের ভিডিও দেখে নেবেন। শনি যতদিন চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে, আমি গতদিনও বলেছি, অনেকবার বলেছি, যতদিন চন্দ্রের নক্ষত্রে অবস্থান করবে ততদিন এই জাতীয় প্রবলেম থেকে পুরোপুরি গেট ওভার করাটা মুশকিল। শনি এখন যেখানে বসে রয়েছে সেটা হচ্ছে ন্যায়দণ্ডের ঘর। কুম্ভ রাশিও তাই, কিন্তু কুম্ভ রাশিতে যখন শনির গোচর বলবো আলাদা করে 1 বছর মোটামুটি পরে, যদি সব ঠিক থাকে, তখন তার পরিস্থিতি মকরের সাথে তার কি স্পেসিফিক ডিফারেন্সেস আছে সেগুলো তখন বলবো। কিন্তু বর্তমানে যেটা নিয়ে বলছি সেটা এই ঘরটা একেবারে ন্যায়পালক, ন্যায়দণ্ডের ঘর। অর্থাৎ ভগবান যখন পরমেশ্বরের রোল প্লে করেন, বলা আছে না উপদেষ্টা অনুমন্তাচ, যেখানে ভগবান পরমেশ্বরের রোল প্লে করেন, যখন তিনি জাজের রোল প্লে করেন তখন তিনি কিন্তু দেখেন না, তিনি দেখেন ইনি অফেন্ডার বা অফেন্ডার নন, এর বাইরে ওনার কাছে কিছু নেই। সেই জন্য একদম পরিষ্কার গীতাতে বলা আছে, 9 নম্বর অধ্যায় পড়ে নেবেন, সেখানে বলা আছে যে ভগবান যখন পরমেশ্বরে কনভার্ট হন মানে আমরা যখন তাকে পরমেশ্বর রূপে ডাকি, অনেকে বুঝে ডাকেন, অনেকে না জেনে ডাকেন, অজ্ঞতায় ডাকলে কোনো অসুবিধে নেই, কিন্তু ভগবানকে পরমেশ্বর রূপে ডাকার আগে অনেকবার চিন্তা করে নেবেন যে তখন কিন্তু উনি আপনাকে মার্সি করবে না কখনো। ভগবান মার্সি করে দেন অনেক ক্ষেত্রে, ভগবান পিতার রোল প্লে করেন। পিতা যেরকম আমরা অনেক সময় সন্তানের অপরাধকে অনেক সময় একটা লেভেল পর্যন্ত সেটাকে যেরকম লুকোভার মানে একদম এড়িয়ে যায় বা সামান্য একটু বকাঝকা করে ছেড়ে দিই, মারাত্মক অপরাধ হলে সেটা কিছু অন্যরকম ব্যাপার, কিন্তু সেটা কিন্তু পরমেশ্বর রূপে করে। তো স্যাটার্ন এই ঘরে যখন অবস্থান করে, মকরের ঘরে, তখন সে ওই ঈশ্বরের উপদেষ্টা অনুমন্তাচরণ, একেবারে কাউকে স্পেয়ার করবে না। আমরা গত 25 বছর ধরে পৃথিবীর সমস্ত মানুষ জ্ঞাতে অজ্ঞাতে যে মানে একদম আমরা যে ভালো খারাপ কর্মকাণ্ড করেছি যত রকম, তার সমস্ত কিছু এই মুহূর্তে তার মানে তার সিকোয়েন্স অফ পানিশমেন্টস এখানে হতে থাকবে। গরুর পুরাণ যারা পড়েছেন, যদি না পড়ে থাকেন কখনো পড়বেন, সেখানে পরিষ্কার বলা আছে। হ্যাঁ, সেখানে আমাদের হরোস্কোপ আকারে বলা নেই, কিন্তু এটাই অনেক পরোক্ষভাবে বলা আছে। আমি একদম স্পিরিচুয়াল লেভেলে আলোচনাটাকে নিচ্ছি না, খুব নর্মাল বলছি, সুতরাং এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আমি এই জন্য বারবার আপনাদের প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, দেখবেন যে আপনারা যে নির্দেশিকাগুলো আছে, সরকারি যে নির্দেশিকা বা বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী বা জ্ঞানী মানুষ যে নির্দেশিকাগুলো দিচ্ছে, যেগুলো অথেন্টিকেট নির্দেশিকা, অথেন্টিসিটি আছে যে নির্দেশিকা, সেগুলো আপনারা টু দ্য লেটার্স ফলো করবেন। স্যাটার্ন যেটা পছন্দ করে সেটা হচ্ছে ডিসিপ্লিন। স্যাটার্ন ইনডিসিপ্লিন জিনিস পছন্দ করে না, কোন রকম ইনডিসিপ্লিন ওয়ার্ক স্যাটার্ন নিতে পারে না। তো সেই হিসাবে অপরাধ তো আমরা জ্ঞাতে অজ্ঞাতে যা করে ফেলেছি সেটাকে তো পাল্টাতে পারবো না, কিন্তু এই মুহূর্তে অন্তত পাল্টাতে পারি যেটা, সেটা হচ্ছে আমাদের বর্তমান হ্যাবিটটা। এই মুহূর্তে আমাদের কি বলছে, আমাদের বলছে রেস্ট্রিক্টেড ওয়েতে থাকতে। ভগবান তো সামনে এসে বলবেন না, ভগবান বিভিন্ন উদাহরণের মাধ্যমে বা বিভিন্ন রকম ঘটনা প্রবাহ আপনার সামনে ঘটাবে, ঘটিয়ে আপনাকে বলে দেবে পরোক্ষভাবে যে আপনি এটা করবেন, এটা করবেন না। এটাই হচ্ছে বোধ শক্তি। যারা মানে প্রথম থেকে এই পদ্ধতির সাথে রয়েছেন আর কি, যারা যেসব ব্যক্তিবর্গ, তারা জিনিসটা বুঝতে পারে। তো যারা বুঝতে পারেন না, অনেক সময় অনেকে ক্যাজুয়ালি নেয়, তার কোনো অপরাধ থাকে না, তিনি জিনিসটাকে খুব হালকা ভাবে নেন, তো সেটা অন্য বিষয়ের মধ্যে যাচ্ছে। তো সেটা দিয়ে বোঝাচ্ছে যে আপনি আপনার উপর কন্ট্রোল হারাবেন না, ইউ মাস্ট কন্ট্রোল ওভার ইউরসেলফ, রেসপেক্টিভ ওয়েতে আপনারা রাখবেন প্রত্যেক। হারালেই কিন্তু আপনাকে পানিশমেন্ট পেতে হবে, কারণ এখনো জিনিসটা যায়নি।
সারা পৃথিবীব্যাপী সমস্ত বিদ্বজ্জনেরা যারা এই প্যান্ডেমিকের সাথে যুক্ত তথা যত বড় বড় সমাজের মানুষ আছেন তারা কিন্তু প্রত্যেকে একটা কথা বলছেন যে আপনারা এই নিয়ম বিধিনিষেধগুলো মানুন। রাস্তাঘাটে বেরোলে আচ্ছা দেখা যায় মানুষ মাস্ক পরে না, বাচ্চারা যাচ্ছে মায়ের হাত ধরে, বাচ্চারও মুখ খালি, মারও মুখ খালি, তো কোনো প্রোটেকশন নেই। তার স্যানিটাইজার কতক্ষণ পরে ইউজ করে কিছু মানেন না, মানে একটা পার্সেন্টেজ অফ পিপলের মধ্যে ব্যাপারটা তো ছড়িয়ে পড়ছে তার মাধ্যমে। এবার পাশের লোক যদি অফেন্ডার হয় তাহলে আপনাকেও তার কোল্যাটারাল ড্যামেজ নিতে হবে। কতটা নিতে হবে সেটা ডিপেন্ড করছে আপনার কর্মফলের উপরে। একটা বড় বাড়ি যখন ভেঙে পড়ে পাশের অনেক একদম নিরীহ ছোট বাড়িও ভেঙে যায়। একটা বড় গাছ যখন ভেঙে পড়ে কতগুলো ছোট গাছেরও ক্ষতি হয়, এটাকে কোল্যাটারাল ড্যামেজ বলে। এই কোল্যাটারাল ড্যামেজও হয়, এটাও প্রারব্ধ কর্মের ফল। কোনো একটা গ্রহ খারাপ আছে কিন্তু সেই খারাপ গ্রহের দৃষ্টি অন্য ভালো গ্রহের উপর থেকে বা মানে সহাবস্থান করে অন্য কোনো গ্রহের সাথে সেটা দৃষ্ট বা যুক্ত করেও, যেরকম সেই গ্রহটা ইনোসেন্ট একটা প্ল্যানেটকে, মানে ইনোসেন্ট সবাই ইনোসেন্ট এক্ষেত্রে, তো তাকে কিন্তু ড্যামেজ করে। এগুলো কোল্যাটারাল ড্যামেজ। তো সুতরাং এটা একটু মেনটেন করবেন। তবে বারবার বলছি এই ফেজটা কিন্তু ঘটে যাওয়া ফেজ, এফেক্টটা এখন হচ্ছে। আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নই বা কতদিন থাকবে আমি এই উপর কোনো প্রফেসি করব না, আমি জানলেও করব না আর না জানলেও করব না। কিন্তু এইটুকু বলতে পারি যে এর একটা বর্তমান যে এফেক্টটা দেখতে পাচ্ছেন, এই এফেক্টটার 26 তারিখ অব্দি একটা ব্যাড প্যাচ ছিল। সবাইকেই আমি বলেছি যাদের সাথে আমার কথা হয় রেগুলার বেসিসে, তাদের প্রায় প্রত্যেককেই বলেছি আপনারা 26 পর্যন্ত খুব সাবধানে থাকবেন। যারা মেনটেন করেছেন তারা ঠিক আছে, যারা করতে পারেননি তারা কষ্ট পাচ্ছেন এখন। বাট বারবার বলবো বিধিনিষেধ অবশ্যই মেনে চলবেন, সরকারি বিধিনিষেধ অবশ্যই মেনে চলবেন। এবার আমি কতগুলো কথা বলে দিই। সেটা হচ্ছে রাহুর অবস্থান। দেখুন, যত ভাইরাস ব্যাকটেরিয়া এই জাতীয় যেগুলোকে খালি চোখে দেখা যায় না, যে সমস্ত রোগ ব্যামো আমাদের শরীরে ঘটে তার অধিকাংশই তো এগুলো দিয়ে ঘটে। তো এগুলো নর্মালি তৈরি করে রাহু, তৈরি করে কিছুটা মঙ্গল, তৈরি করে স্যাটার্নও তৈরি করে কিছু কিছু ক্ষেত্রে, বাট রাহু মুখ্যত তৈরি করে। রাহুর অবস্থান দেখুন, রাহু এখন চন্দ্রের নক্ষত্রে রয়েছে, চন্দ্রের ভীষণ বলি নক্ষত্র, এবং সে রয়েছে শুক্রের ঘরে। আমি বারবার বলেছিলাম যে রাহুর এটা খুব রিল্যাক্সড ঘর, এই দুটো ঘর। রাহু এখানে খুব উপভোগ করে এই ঘরটাকে, কারণ দুজনের মধ্যে একটা নেচারগত অন্তত মোডাস অপারেন্ডি অর্থাৎ কাজের যেখানে পরিসমাপ্তি ঘটবে সে দুজনের মধ্যেই মিল আছে। তো দুজনেই হয়তো কেউ এখান থেকে মধ্যপ্রদেশ যাবে, কেউ হয়তো দক্ষিণ দিয়ে ঘুরে যাবে, কেউ সোজা যাবে, কিন্তু ডেস্টিনেশন মধ্যপ্রদেশে, ধরুন ভোপালে যাচ্ছে। তো সেই হিসাবে ঘুরে যাক বা যেভাবেই যাক, রাহু এবং শুক্র দুজনের অ্যাক্টিভিটিসে ডিফারেন্স আছে, কিন্তু মোডাসটা এক দুজনের। তার ফলে দুজনের মধ্যে অসম্ভব রকম কমেন্সালিটি আছে। দুজনেই চূড়ান্ত তামসিক প্ল্যানেট, কিন্তু রাহু ডেমন, শুক্র ডেমন নয়, কিন্তু ডেমনদের গুরু। তো শুক্রের মধ্যে রাহুর কোটি কোটি বেশি ক্ষমতা রয়েছে। দ্বিতীয়ত শুক্র প্ল্যানেট, পৃথিবীর খুব কাছে অবস্থানকারী প্ল্যানেট। তো সেই হিসাবে, এবং কলিযুগে শুক্রের প্রভাব মারাত্মক, মানে ষড়রিপুকে পুরো কন্ট্রোল করে রাহু, শুক্র, মঙ্গল তিনজনে। তো সেই হিসাবে শুক্রের ঘরে রাহু থাকাতে রাহুর বলবত্তা এমনি বেড়ে গেছে, চন্দ্রের নক্ষত্রে আছে। রাহু এমনিতেই স্যাঁতস্যাঁতে জলীয় ওয়েদার, একটু ঠান্ডা ওয়েদার পছন্দ করে। তো সেই হিসাবে এই নক্ষত্র রাহুর তার নেগেটিভ পদ্ধতিকে, নেগেটিভ কর্মকাণ্ডকে ছড়ানোর জন্য খুব উপযোগী। এবার দেখুন, রাহু থেকে 9th হাউসে স্যাটার্ন রয়েছে, অর্থাৎ রাহুর যে ধর্ম অর্থাৎ অধর্মের যে ধর্ম সেখানে শনি বসে রয়েছে সপ্তস্ত। এই শনির অবস্থান কিন্তু, বা উল্টো দিক থেকে যদি বলেন, যেদিক থেকেই বলুন, তো শনি থেকে 5th হাউসে রাহু বসে রয়েছে, বা রাহুর দৃষ্টি যদি আপনারা অনেকে উল্টো গণনা করে বা সোজা গণনা যেভাবেই করুন, এদিক থেকে 5 এদিক থেকে 9, যেভাবেই আসুন না কেন, আমি 9 দিয়ে বলছি তাহলে বলাটাতে সুবিধে হবে। তো 9th হাউসে স্যাটার্ন বসে থাকার জন্য রাহুর যে নেগেটিভ কাজ, সেই নেগেটিভ কাজের কিছুটা রেস্ট্রিকশন স্যাটার্ন করতে পারবে। কিন্তু বারবার একটা কথা বলছি, শনির কখনো রাহুকে কন্ট্রোল করতে পারে না, কারণ রাহু হচ্ছে অত্যন্ত স্যাক্রেড, শনি হচ্ছে অত্যন্ত স্যাক্রেড প্ল্যানেট, যার মধ্যে পবিত্রতা যত বেশি থাকবে সে তত দ্রুত অপবিত্র হবে।
অর্থাৎ সামান্য রকম তার নেগেটিভ ফাংশনারিতে সে অপবিত্র হয়ে যাবে। সুতরাং স্যাটার্ন যেহেতু অতিরিক্ত মাত্রায় স্যাক্রেড, সুতরাং রাহুর অবস্থান তাকে ভীষণভাবে তার কর্মকাণ্ডে অ্যাবারেশন তৈরি করবে। এখানে পজিটিভ জায়গা একটি আছে, সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু রাহু থেকে এদিক থেকে গেলে 4, ওদিক থেকে গেলে 10, অর্থাৎ রাহুর যে কর্ম সেখানে বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতিকে কিন্তু রাহু কিছু নেগেটিভ কাজ করাতে পারে, কারণ বৃহস্পতি রাহুকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, বৃহস্পতির তাতে ক্ষমতা প্রচুর পরিমাণে ক্ষয় হবে। একটা ইনডমিটেবল ফো, একজন এমন শত্রু যাকে দমন করা যায় না কখনো, তিনি অমর। তো তার সাথে লড়াই করতে হচ্ছে জুপিটারের, যার একটা লাইফ আছে, মেটেরিয়াল লাইফ আছে। ভগবান ব্রহ্মলোক পর্যন্ত সবাইকে মেটেরিয়াল লাইফ দিয়েছে। সেই লাইফটা হয়তো আমাদের সাপেক্ষে কোনো সীমারেখাতেই আসে না। আপনারা পড়বেন, পরিষ্কার গীতাতে বলা রয়েছে সবার লাইফ আছে কাল অনুসারে। এবং এটা তো মেটেরিয়াল জায়গাকে ভগবান কখনো স্পর্শ করে না, ভগবান মায়াকে কখনো স্পর্শ করে না। তো সেই হিসাবে এখানে ঢোকে না এই কর্মকাণ্ডের মধ্যে। এখানে কন্ট্রোল করার জন্য মহাদেবকে দেওয়া রয়েছে, তাকে কাল হিসাবে এখানে বসানো রয়েছে। তিনি মেটেরিয়াল কালকে কন্ট্রোল করেন, তাকে দায়িত্ব দেওয়া আছে, ডেপিউট। কিন্তু ফ্যাক্টর হচ্ছে রাহু হচ্ছে ইনডমিটেবল ফো। রাহু কিন্তু নিজে কখনো শেষ হবে না, অমরত্ব আছে রাহু। এবার আপনি বলবেন যে তাহলে তো অন্যান্য দেবদেবীদেরও অমরত্ব আছে। সবাই, হ্যাঁ, অমরত্ব থাকলেও সেই অমরত্বেরও একটা এক্সপেক্টেন্সি আছে, কারণ যখনই আমাদের সৌরজগতের তো ধ্বংসের একটা সময়সীমা আছে, যখন ধ্বংস হবে তখন এরাও আর কি পুরোপুরি ব্যানিশড হবে, যাই হোক, ব্ল্যাক হোল হয়ে যাবে, বা এখানে কিছু থাকবে না, শূন্যতার সৃষ্টি হবে সেখানে। কিন্তু হবে, তার একটা সময়টা অনেক, কিন্তু তার মানে এটা না যে তার শেষ নেই। ব্রহ্মলোক পর্যন্ত ব্রহ্মদেবেরও আয়ু আছে নির্দিষ্ট করা। প্রত্যেক লোকে একজন করে ব্রহ্মা আছে, একজন করে মহেশ আছে। তো ব্রহ্মলোক পর্যন্ত আয়ু দেওয়া আছে প্রত্যেকের। কালকে তো আয়ু দেওয়া যায় না, কালকে কি করে? কাল তো অনন্ত প্রবাহ, সেই জন্য মহাদেবের সেটা নেই। মহাদেব অনন্ত, ভগবানের মতনই সে অনন্ত। তো সেই হিসাবে রাহুর যেহেতু ক্ষমতা, সে তার ক্ষমতা, তার কোনো অবস্থা তাকে দেখা যায় না, তাকে ফিল করতে পারবেন। নেগড়ে হাওয়া আছে, নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ফিল করা যাচ্ছে। ওপরে পাখা চলছে, আমি আরামে বসে আছি, ফিল করতে পারছি। রাহু কেতু হচ্ছে ফিলিংস এর ব্যাপার। আপনি দেখতে পারবেন না কখনো, যখন দশা ভোগ করবেন তখন হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে কি দশা ভোগ করছেন আপনি। সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা ভোগ করেছে তারা জানে, বা করছেন তারাও জানে। তো যাই হোক, রাহু বৃহস্পতি থেকে 4th হাউস, বা রাহু থেকে বৃহস্পতি 10th হাউসে থাকার জন্য রাহুর যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের উপরে বৃহস্পতি লাগাম টানতে পারবে, একদম ইনএভিটেবলি লাগাম টানতে পারবে। সুতরাং রাহু তার নেগেটিভ কর্ম, রাহু যেখানে বসে রয়েছে সেখান থেকে 5th হাউস, সেটা হচ্ছে বুধের ঘর। যখন বুধ এসে রাহুর সাথে বসবে, একটা সময় যাবে জুন মাস নাগাদ, তখন বুধ বকরি হয়ে, মিথুন রাশিতে বকরি হয়ে বুধ নেমে আসবে বৃষ রাশিতে। যদিও দুজনের মধ্যে ডিফারেন্স চলে আসবে, বুধ হয়তো রাহুকে ক্রস করতে পারবে না, আমি টেন্টেটিভলি বলছি, কারণ রাহু ততদিনে মোটামুটি 17 ডিগ্রির মতো নেমে আসবে। তো বুধ যখন বকরি যায় তখন 15 ডিগ্রি যায়। বুধ মিথুন রাশিতে কিছু ডিগ্রি ঢুকে, অ্যাকচুয়াল বলতে পারছি না, তবে খুব বেশি নয়, 5 ডিগ্রির থেকে কম, এটুকু বলতে পারি। প্রত্যেক বছর বুধ যেখানে যেই ডিগ্রিতে গিয়ে বকরি হয় তার থেকে অন্তত 10 ডিগ্রি পেছনে গিয়ে বকরি হয়। গত বছর বুধ মিথুন রাশিতে 22 ডিগ্রিতে বকরি হয়েছিল। সুতরাং এই বছর খুব স্বাভাবিকভাবে অন্তত 12-14 ডিগ্রি তো কমবেই তার থেকে, মানে 4-5 ডিগ্রিতে গিয়ে বুধ মিথুন রাশিতে বকরি হবে। তো সেই হিসাবে নামবে পেছন দিকে 15 ডিগ্রি, তো 19-20 ডিগ্রি পর্যন্ত নামবে। তো রাহুর কাছাকাছি আসবে, দুজনের ভেলোসিটিও একদিকে থাকবে, উল্টো দিকে বকরি থাকা অবস্থায়, কিন্তু টাচ করবে না, অর্থাৎ ক্রসিং হবে না সম্ভবত। আমি কিন্তু টেন্টেটিভ বলছি, আমার কাছে হিসেব নেই,
সেই নিয়ে যখন ভিডিও বানাবো সেটা বলবো। ক্রস করলে কিন্তু তার ফল সম্পূর্ণ আলাদা হবে। অর্থাৎ রাহুকে যদি ক্রস করে বুধ চলে আসে, বুধের তো উল্টো দিকেও গতি রাহুর থেকে বেশি থাকবে। রাহু তো খুব আস্তে আস্তে যায়, 3 মিনিট 15 সেকেন্ড করে প্রত্যেক দিনের ভেলোসিটি আছে। সেখানে বুধের পেছন দিকেও ভেলোসিটি, মানে বকরি অবস্থায় ভেলোসিটিও প্রায় 40-45 মিনিটের মতো। সুতরাং বুধ যদি মনে করে, মানে ওই যদি স্প্যানটা থাকে, তাহলে রাহুকে ক্রস করে যেতে পারে যদি 15 ডিগ্রির থেকে কম থাকে। কিন্তু আমার মানে একদম মৌখিক হিসেব বলছে ক্রসটা করবে না সম্ভবত। ক্রস করলে একটু বেশি নেগেটিভ ফল দিতে পারত। কোন কোন জায়গায় নেগেটিভ, তার সাথে কিন্তু এই রোগকে ছড়াবে না। অন্যান্য জায়গায় কমিউনিকেশনে দিত, মানুষের চরিত্রে দিত, হঠাৎ করে মেজাজের জায়গায় দিত, কিছু মহিলাদের ওপরে কিছু অ্যাসল্ট হতে পারত, দের উইল বি পসিবিলিটিস, সেরকম কিছু সমস্যা করত। কিন্তু সেটা করছে না, কারণ শুক্র তখন সেখান দিয়ে পাস করবে। সম্ভবত বেরিয়ে যাবে শুক্র মে মাসের হয়তো শেষের দিকে, 3rd উইকের পরে হয়তো বেরিয়ে যাবে, মানে মিথুনে ঢুকে যাবে আর কি। কিন্তু থাকবে ওখানে, কাছাকাছি একটা গ্যাদারিং থাকবে। তো সেটা সম্ভবত হচ্ছে না। বাট রাহুর 4th এবং 10th, রাহু থেকে যেভাবে ধরুন, সেখানে জুপিটার থাকার জন্য রাহুর কন্ট্রোল জুপিটার এনে দেবে। ফলে যে পরিমাণ নেগেটিভ প্রফেসি 26 তারিখ পর্যন্ত গ্রহগুলো করতে পেরেছে, মানে পোস্টিংটা খারাপ থাকার জন্য, 26-এর পরে কিন্তু তার উপরে ন্যাচারাল লাগাম এসে যাবে। এটা খুব বড় আকারে এটাকে ছড়াতে দেবে না। কারণ রবি থেকে সমসপ্তমে বৃহস্পতি রয়েছে। তো রবির এখন যে পরিসর, তার যে ফিল্ড, রবি নিজে এখন মঙ্গলের ঘরে রয়েছে এবং এক্সল্টেড অবস্থায় রয়েছে। বুধ রয়েছে সাথে, চূড়ান্ত ভেলোসিটিতে রয়েছে, কমিউনিকেশন বেটার দেবে। শুধু আরেকটুখানি জাস্ট রবিকে ক্রস সবে মাত্র করেছে, 5 ডিগ্রির মতো ডিফারেন্স দিতে দিন, আরো ভালো কমিউনিকেশন এনে দেবে। মঙ্গলও ঢুকে গেছে, বুধ মঙ্গল এখন বেসিক্যালি গ্রহ ঘর বিনিময় হয়ে গেছে। তো সেই হিসাবে রাহু কিন্তু খুব বেশি নেগেটিভ ওয়ার্ক করতে পারবে না। এখানে একটা জায়গা শুধু বলে রাখি, রবি থেকে, মানে আপনি যদি রবির বর্তমান গোচর যে মেষ রাশি, সেখান থেকে 8th হাউসে কেতু রয়েছে, এটা একটা নেগেটিভ জায়গা। রবি থেকে 8th হাউসে কেতু থাকলে শোরম অফ এনিমিজ তৈরি হয়। অর্থাৎ যিনি রাজা হন বা একজন বাড়িতে যিনি গৃহপতি বা গৃহপত্নী যিনি আছেন, তার এগেনস্টে কনস্পিরেসি হওয়ার একটা প্রবাবিলিটি থাকে। এবং রবির ঘর থেকে 4th হাউসে কিন্তু কেতু বসে রয়েছে, তার ফলে তার গৃহ শান্তি সেই জায়গাটাকে বিঘ্নিত করবে। তার ফলে যেখানে যেখানে যারা যারা কন্ট্রোলার, যা জিনিস কন্ট্রোল করেন, আমরা তো কিছু কন্ট্রোল করতে পারি না, কিন্তু আমরা মনে করি আমরা কন্ট্রোল করছি, আমরা কন্ট্রোলার হওয়ার চেষ্টা করি। সেই জন্যই আমাদের ভগবান এখানে পাঠিয়েছে এই দুঃখালয়ের মধ্যে। আমরা হতে চেয়েছি, ভগবান যা করে দেখা, আমি ছাড়া কেউ করতে পারবি না ও কাজটা। তা আমরা ব্যর্থ চেষ্টা করে যাই সারা জীবন, তারপরে একসময় ক্লান্ত হয়ে আমরা শ্মশানের দিকে যাত্রা করি, বা যার যার রেসপেক্টিভ যে রিচুয়ালস আছে সেই দিকে যাত্রা করে। যারা বডি দান করে দেন তারা হাসপাতালের মর্গে পৌঁছে যান। কিন্তু আলটিমেটলি সোলটা বেরিয়ে যায়, বডিটার তো কোনো ভ্যালু নেই, আপনার কোনো আইডেন্টিটি নেই। মরে যাওয়া মাত্র সমস্ত সম্পর্ক থেকে আইনগতভাবে আপনি ছিন্ন হয়ে যাবেন। আপনি যদি চাকরি করেন, ওই মুহূর্তে বেকার হয়ে গেলেন, আপনার বডিটা আর চাকরি করতে যেতে পারবে না। আপনি যদি কারোর স্ত্রী হন, স্বামী হন, সব সঙ্গে সঙ্গে সম্পর্ক চ্যুত হয়ে গেল। পিতা হন, মাতা হন, চ্যুত হয়ে গেল। যা হন, ওই সোলটুকু বেরিয়ে গেলে সব চ্যুত হয়ে যাবে, সমস্ত রিলেশনশিপ থেকে কাটেল হয়ে যাবে। বডিটার যেটাকে নিয়ে আমরা এত যত্ন করি, শুক্র আমাদের এত যত্ন করায় না, যে সুন্দর সেজে গুজে মানুষ বসে, সবকিছু থেকে চ্যুত করে দেবে, সোলটা বেরিয়ে গেল। তো যাই হোক, তো সেই হিসাবে বৃহস্পতি কিন্তু তার প্রোটেকশনটা দিয়ে দেবে। এবং রবি থেকে যেহেতু 7th হাউসে জুপিটার রয়েছে, জুপিটার তার পরিসরটাকে সুন্দর করে নির্মাণ করে দেবে, করতে বাধ্য। জুপিটার এখন অ্যাকচুয়ালি তুলা রাশির নবাংশে রয়েছে। জুপিটার যিনি নবাংশ চেঞ্জ করে বৃশ্চিক রাশিতে আসবে, জুপিটার আস্তে আস্তে বলি হতে থাকবে, অতিরিক্ত বলি হতে থাকবে নবাংশগত অবস্থা। জুপিটার কিন্তু ফল অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে, চারপাশ থেকে বোঝা যাচ্ছে। কারণ মানুষের মধ্যে আমি দেখেছি, বা বিভিন্ন পদক্ষেপেও বোঝা যাচ্ছে যে অ্যালার্টনেস অনেক বেশি আছে, ভ্যাকসিনেশন হচ্ছে, তার ফলে রেট অনেক কম আছে, সুস্থতার হার অনেক বেশি আছে।
কিন্তু 26 তারিখ পর্যন্ত যারা ল ব্রেক করেছেন, যারা নিয়ম মানেননি, সরকারের যে নিয়ম নিষেধাজ্ঞা ছিল যেগুলো মানেননি, তাদের কিন্তু মূল্য দিতে হবে। তারা অবশ্যই কোনো রকম গাফিলতি করবেন না। এখনো বলছি, যা নির্দেশিকা আছে সেগুলো মানবেন, কোনো সমস্যা হলেই ডক্টরকে দেখিয়ে নেবেন। এছাড়া এখন বর্তমান যে প্ল্যানেট পজিশন আছে, যাদের সুগারের প্রবলেম আছে, বারবার বলছি, সুগার এবং প্রস্টেটের প্রবলেম আছে, প্যানক্রিয়াসের প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই যেরকম ভাবে ডক্টর বলছেন সেরকম ভাবে থাকবেন। বুধ যখন চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করার মুখে থাকবে, অনেক আগে বলে দিচ্ছি, এটা নিয়ে পরে বলবো, বুধ যখন বৃষ রাশিতে গোচর করবে আলাদা করে বলবো রাহুর সাথে। আমি এখন অন্য কিছু বলছি না। বুধ যবে থেকে চন্দ্রের নক্ষত্রে গোচর করবে, মানে ধরুন আজ থেকে মোটামুটি 20 দিন পর থেকে, এটা টেন্টেটিভ আমি বললাম, 20 দিন পর থেকে মোটামুটি যারা সর্দি কাশিতে ভোগার যাদের হ্যাবিট আছে তারা কিন্তু একটু বেশি পরিমাণ সাবধানে থাকবেন। সে সময় হ্যাবিচুয়ালি এটা বাড়তে থাকবে। এবং কতদিন পর্যন্ত বাড়তে থাকবে? বুধ যতদিন অশ্লেষা নক্ষত্রে 2টো চরণ ক্রস না করছে ততদিন। অর্থাৎ অশ্লেষা নক্ষত্র মানে 16 ডিগ্রি 40 মিনিট কর্কট রাশিতে ক্রস করতে হবে। তার মধ্যে বুধ বকরি থাকবে, বকরি থেকে মার্গী হবে, মার্গী থেকে আবার গতি নেবে, গতি নিয়ে আবার মিথুন রাশি ক্রস করে তখন মঙ্গলও কাছাকাছি জায়গায় অবস্থান করবে বুধের সাথে। যাই হোক, তখনকার গোচর অবস্থা আলাদা করে বলবো, কিন্তু আমি অ্যাজ এ হোল গ্রস বলে রাখলাম আপনাদের যে আপনারা কর্কট রাশির 2টো চরণ অর্থাৎ 6 ডিগ্রি 40 মিনিট, তার মানে মোটামুটি 16 ডিগ্রি 40 মিনিট থেকে যদি শুরু করেন তাহলে পরবর্তী 3 ডিগ্রি 20, 3 ডিগ্রি 20, তার মানে 20 ডিগ্রি 23 ডিগ্রি 20 মিনিট। অ্যাজ এ হোল বুধ কর্কট রাশির 24 ডিগ্রি ক্রস করা পর্যন্ত, 24 ডিগ্রি ক্রস করা পর্যন্ত কিন্তু আপনাদের যাদের মধ্যে ঠান্ডা লাগা, সর্দি কাশি লাগা, যেহেতু এই রোগটা কিছুটা ওর বর্তমান প্যান্ডেমিকের সাথে সিমিলারিটি আছে, ফলে অনেকেই ভয় পেয়ে যেতে পারেন বা একটা প্যানিক হতে পারে, তার ফলে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। আপনারা একটু সচেতন থাকবেন। যাদের মধ্যে এই প্রোপেনসিটি বেশি আছে তারা তো অবশ্যই সচেতন থাকবেন। আর প্রত্যেককে বলছি, ইলেকট্রিসিটি এবং আগুন এই দুটো থেকে সাবধানে থাকবেন। ইলেকট্রিসিটি এবং আগুন এই দুটো কোরিলেটেডও হয়ে যেতে পারে। বাড়িতে বাচ্চা থাকলে গ্যাস ঠিক মতন অফ করা, রেগুলেটর অফ করা, বা সুইচ বোর্ড এমন জায়গায় রাখা যেগুলো বাচ্চার কাছে ইনঅ্যাক্সেসিবল হয়ে যায়, ধরতে যাতে না পারে এগুলো, এবং রীতিমতো এগুলোর একটু তদারকি করা। যারা পুরনো বাড়িতে থাকেন, অনেক যাদের মানে কারেন্ট যেখান দিয়ে যায় সেগুলো অনেক পুরনো, তারা পারলে একটু চেক করিয়ে নেবেন নিজেদের সাধ্য মতো। এখান থেকে একটু সমস্যা হতে পারে। ভালো থাকবেন প্রত্যেকে। আর বারবার বলছি যে অন্তত মে মাসের মিড পর্যন্ত, অর্থাৎ রবি বৃষ রাশিতে ঢোকা না, রবি তার বলবত্তা পুরোপুরি, রবি এখন যথেষ্ট, রবি সব থেকে বলি, আপনারা নর্মাল বলবেন, কিন্তু রবি তার 10th হাউস, রবি তার কারকতা অনুসারে 10th হাউসে গিয়ে বলি হয়, সেটা শুক্রের না। তো সেই কারকতার বলবত্তা, সেখানে রাহু অবস্থান করছে, তখন গ্রহণও হবে, চন্দ্রগ্রহণ হবে সেই সময়। তো সেই হিসাবে সেই সময়টা পর্যন্ত, অর্থাৎ মে মাসের 15-16 তারিখ পর্যন্ত একটু সাবধানে থাকবেন। যা গাইডলাইন্স আছে সেগুলো কিন্তু টু দ্য লেটার্স ফলো করবেন। কতদিন না, সামনের বছর মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এটা আমি গ্রসলি বলে দিলাম। সামনের বছর ফেব্রুয়ারি মাসে সম্ভবত ধনিষ্ঠা নক্ষত্র শনি ঢুকবে, অর্থাৎ শ্রবণা নক্ষত্র ত্যাগ করবে। সেই সময়টা পর্যন্ত অন্তত, এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি, সেই সময়টা পর্যন্ত অন্তত মানে গাইডলাইন্স গুলো টু দ্য লেটার্স ফলো করুন। ভালো থাকবেন প্রত্যেকে।